হ্যালো স্টুডেন্টস, আমি অভি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিখনির পক্ষ থেকে একটি নতুন ভিডিও। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম কিন্তু ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে এবং অঙ্ক একটা খুব কঠিন বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের অঙ্কগুলো ঠিকমতো করতে পারা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যদি তোমাদের অঙ্ক ভালো মতো করতে হয় এবং ভালো নাম্বার স্কোর করতে হয়, তার জন্য তোমাদের ভালো মতো অঙ্কগুলো করতে হবে। তো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভের যেই চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, অংশীদারি কারবার, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। এই যে 5টি অধ্যায় রয়েছে, এই 5টি অধ্যায় থেকে দুটো দুটো করে অঙ্ক আজকে আমরা দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো করবে এবং যে ভিডিওটা চলবে সেই ভিডিওটা মাঝখানে পজ করবে এবং অঙ্কটা করার চেষ্টা করবে। যদি কোনোভাবে অঙ্কটা না পেরে থাকো তাহলে সংশ্লিষ্ট সলিউশন আমাদের অঙ্কটার পরে দেওয়া রয়েছে, তোমরা সে সলিউশনটা দেখবে এবং অঙ্কটা আবার করার চেষ্টা করবে। তো চলো অঙ্কগুলো দেখে নেওয়া যাক। তোমাদের মাত্র 20 সেকেন্ড সময় দেওয়া হবে। তোমরা প্রত্যেকটা ভিডিও পজ করবে এবং অঙ্কটা করার চেষ্টা করবে। এর পরের যে প্রশ্নটা বলেছে সেখানে বলছে যে 3x + 4y ভ্যারিয়েস √xy হলে প্রমাণ করো 9x² + 16y² ভ্যারিয়েস xy। তাহলে একই রকমভাবে এই অঙ্কটা কি করব আমরা, 3x + 4y এটা ভ্যারিয়েস √xy বলে দিয়েছে। তাহলে এখান থেকে 3x + 4y ইকুয়ালস টু k ইন্টু xy, যেখানে k হচ্ছে একটা ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি করব, উভয় দিকে বর্গ করে দেব। তাহলে উভয় দিকে বর্গ করার পরে আমরা কত পেলাম, এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে আমরা পাবো 9x² + 16y² + 24xy ইকুয়ালস টু k² xy। এবার এখান থেকে আমরা 9x² + 16y² এটাকে এই পাশে রেখে 24xy যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে আমরা কত পাবো, k² xy - 24xy। আমরা যদি এখান থেকে xy কমন নিই তাহলে আমরা কত পাবো, k² - 2। এবার এখানের k² - 2 যেটা আছে সেটা একটা ধ্রুবক, কারণ k একটা ধ্রুবক। তাহলে সেখানে আমরা বলতে পারি 9x² + 16y² ভ্যারিয়েস xy, কারণ k² - 2 যেটা রয়েছে এটি একটি ধ্রুবক। এর পরের যে অঙ্কটা বলেছে সেখানে বলা হয়েছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তো আমরা জানি যে এটা এক প্রকার একটা ত্রৈরাশিক যে ঐকিক নিয়ম পদ্ধতি রয়েছে, সেই ত্রৈরাশিক পদ্ধতিতে এটা নির্ণয় করতে হয়, কিন্তু এখানে বলা হয়েছে এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের নির্ণয় করার জন্যে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে কৃষকের যে সংখ্যা
অর্থাৎ কৃষক সংখ্যা সেটা হচ্ছে গিয়ে n, দিন সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে d, এবং যে জমির পরিমাণ সেটা হচ্ছে গিয়ে q। তাহলে যদি আমরা এরকমভাবে ধরে নিই, তাহলে এরপর বলা হয়েছে যে ভেদতত্ত্ব প্রয়োগ করে দেখানোর জন্য যে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যে কৃষক সংখ্যা রয়েছে এবং এখানে দিন সংখ্যা রয়েছে। তো আমরা জানি যদি কৃষক সংখ্যা বৃদ্ধি হয়, কোনো একটা জমি চাষ করতে যদি আমি কৃষক সংখ্যা বৃদ্ধি করি তাহলে কিন্তু আমার কম দিন সময় লাগবে, এবং যদি কৃষক সংখ্যা আমি কম করে দিই তাহলে সেখানে আমার বেশি দিন সময় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক হলো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে d ভ্যারিজেস 1/n। আবার জমির পরিমাণ যেটা রয়েছে তার সাথে দিন সংখ্যার কিন্তু সরল সম্পর্ক। কীরকম না, আমি যদি কোনো একটা জমির পরিমাণ বাড়াতে শুরু করি এবং সেই জমিটা চাষ করতেও কিন্তু আমার বেশি দিনই সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে না, জমির যে পরিমাণ সেটা কিন্তু দিন সংখ্যার সাথে সরল সম্পর্কে রয়েছে। তাহলে এটা যদি আমরা যৌগিক ভেদে লিখি তাহলে আমরা কত পাবো না, d ভ্যারিজেস q/n, এবং সেখান থেকে আমরা জানি d = k × q/n, যেখানে k হচ্ছে কি একটা ভেদ ধ্রুবক। এবার এখানে যে বলা হয়েছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে এখানে d আমরা ধরেছিলাম দিন সংখ্যা, তাহলে 15 জন শ্রমিক 5 দিনে, তাহলে এখানে d এর জায়গায় 5 হবে। তাহলে 5 = k। q আমরা ধরেছিলাম জমির পরিমাণ, তাহলে সেখানে 18 বিঘা জমি ছিল, আমরা 18 লিখে দিলাম। একই রকমভাবে n আমরা ধরেছিলাম কৃষক সংখ্যা, আমাদের 15 জন কৃষক ছিল, আমরা এখানে 15 ধরে নেব। তাহলে এখান থেকে আমরা k এর যে মানটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে কত হবে, 5 × 15 / 18 = k। তাহলে এটা হচ্ছে 25/6 = k। তো আমরা এখানে ভেদ ধ্রুবকের যে মানটা সেটা আমরা পেলাম হচ্ছে 25/6। এবার বলেছে যে ভেদতত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগে। তাহলে একই রকমভাবে আমরা যদি এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণ অনুযায়ী সমীকরণে k এর মান বসিয়ে পাই কত পাবো, আমরা দেখেছিলাম 1 নম্বর সমীকরণ ছিল d = k × q/n। তাহলে এবার আমাদের যে দিন সংখ্যা সেটা কত ছিল, দেখো এখানে বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে 10 জন কৃষক, তাহলে কৃষক সংখ্যা এখানে 10 জন, তাহলে d যেটা আমাদের দিন সংখ্যা বার করতে হবে, k এর মান আমাদের বেরিয়েছে হচ্ছে 25/6। তাহলে আমরা k এর মান এখানে লিখে দেবো 25/6 × q, অর্থাৎ জমির যে পরিমাণ সেটা কত, অর্থাৎ 12 বিঘা জমি 10 জন কৃষক মিলে চাষ করতে হবে। তাহলে 12 বিঘা জমি এবং n হচ্ছে কি কৃষক সংখ্যা, যেটা কিনা আমাদের 10। এই যদি হয়ে থাকে তাহলে কত পাচ্ছি আমরা, 6 আর এখানে 12, 2। তাহলে আমরা এখান থেকে d এর মান পেলাম 5। অর্থাৎ তাহলে আমাদের কি হলো না, ওই যে 12 বিঘা জমি 10 জন কৃষক মিলে
চাষ করতে 5 দিন সময় লাগবে। এরপরের যে অঙ্কটা বলেছে যে 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলো। এর ফলে জলস্তম্ভ 1 সেন্টিমিটার উপরে উঠল। তাহলে বলের ব্যাস কত সেটা জানতে চেয়েছে। তাহলে একটা চোঙ ধরা যাক। এই চোঙের ব্যাস বলে দেওয়া হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 6 সেন্টিমিটারের। তাহলে এই 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙ রয়েছে। সেই চোঙটা আংশিকভাবে জলপূর্ণ রয়েছে এবং এই জলপূর্ণ অবস্থায় এর মধ্যে একটা কঠিন গোলাকৃতি বল ঢালা হয়েছে। তাহলে একটা গোলক হয়তো এর মধ্যে ফেলা হয়েছে এবং যার ফলে এখানের যে জলস্তর ছিল সেটা আগের তুলনায় 1 সেন্টিমিটার ওপরে উঠল। এটা 1 সেন্টিমিটার ওপরে উঠল। জানতে চেয়েছে এই যে বলটা রয়েছে তার ব্যাস কত সেইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই যে গোলকটি রয়েছে এই গোলকটা যখন চোঙের মধ্যে গিয়ে পড়েছে তখন জলস্তর যতটা ওপরে উঠেছে সেটা হচ্ছে এই গোলকটার আয়তন। তাহলে যদি তাই হয়ে থাকে এর উচ্চতা যেটা রয়েছে সেটা আমরা জানি না। তাহলে এখানে আমরা বলতে পারি প্রশ্নানুসারে আমাদের এই যে গোলকের আয়তনটা অর্থাৎ 4/3 পাই, যেটা আমরা জানি না, অর্থাৎ ব্যাসার্ধ যেটা সেটা আমরা আর ধরে নিচ্ছি। তাহলে r³ ইকুয়ালস টু আমাদের এখানের যে চোঙটা রয়েছে এই চোঙের যে উচ্চতা সেটা হচ্ছে কি 1 সেন্টিমিটার উঠেছে। তাহলে এখানে আমরা জানি পাই r²h, অর্থাৎ r এখানে 6 যেটা আমরা বার করেছি, স্কোয়ার h হচ্ছে কি আমাদের 1 সেন্টিমিটার। তাহলে 1। তাহলে এখান থেকে আমরা পাই আর পাই কেটে দিচ্ছি এবং আমরা এখানে r³ বার করি। তাহলে 36 × 1 ডিভাইডেড বাই 4 × 3। তাহলে এখান থেকে আর পাচ্ছি আমরা 3। তো এখানের আর যদি আমরা 3 পেয়ে গিয়ে থাকি তাহলে বলের যে ব্যাস আমাদের রয়েছে সে ব্যাস আমাদের কত হবে? আমরা জানি যে ব্যাসার্ধ যেটা সেইটা দ্বিগুণ হচ্ছে কি আমাদের ব্যাস। তাহলে 2r ইকুয়ালস টু 2 × 3 ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে আমাদের বলের ব্যাস। পরের প্রশ্ন বলছে যে কোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে এখানে গোলকের ব্যাসার্ধ বলে দিচ্ছে 25% বৃদ্ধি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে গোলকের যে ব্যাসার্ধ থাকছে সেই ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r, এবং সেখানে বলছে যে পূর্বের তুলনায় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হয়েছে। তাহলে
বৃদ্ধি পাওয়ার পর গোলকের ব্যাসার্ধ কত হবে না, আমাদের আগের যে ব্যাসার্ধটা রয়েছিল আর প্লাস এই আর এর 25% অর্থাৎ 25r/100। তাহলে এখানে কাটলে আমরা পাচ্ছি 4, তাহলে r প্লাস r/4 তাহলে 5r/4 পাচ্ছি আমরা যে নতুন ব্যাসার্ধ সেইটা। তাহলে বলছে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে হবে। তো এখানের বৃদ্ধি পাওয়ার পর তাহলে ব্যাসার্ধ হবে গিয়ে 5r/4। তাহলে প্রাথমিক অবস্থায় বক্রতলের ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি সেখানে 4πr² থাকবে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr, যেটা আমাদের আর বর্ধিত অবস্থায় রয়েছে সেইটা, অর্থাৎ 5r/4 এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কত পাবো? 4 × π × 25r²/16। এখানে 4 আর 16 কাটলো, তো যেটা পাওয়া গেল সেটা হচ্ছে গিয়ে 25πr²/4। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে আমাদের বক্রতলের যে ক্ষেত্রফল সেটা আমাদের এত। এবার আমরা প্রাথমিক অবস্থায় আমরা দেখেছিলাম বক্রতলের ক্ষেত্রফল ছিল হচ্ছে গিয়ে 4πr²। তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে কত না, তাহলে যে বক্রতল রয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়া যে অবস্থাটা অর্থাৎ 25πr²/4 মাইনাস 4πr² যেটা প্রাথমিক অবস্থায় ছিল আমাদের, 4πr² যেটা আমাদের প্রাথমিক অবস্থায় ছিল সেটা ডিভাইডেড বাই প্রাথমিক অবস্থায় 4πr² যেটা ছিল সেটা ইন্টু 100%। তাহলে এটা আমরা শতকরা পেয়ে যাব এখান থেকে। তো এখান থেকে যদি আমরা 4 LCM নিয়ে নিই, 4 LCM নিলে আমরা এখান থেকে কত পাবো? 25πr² মাইনাস 16πr² ইন্টু 100। এবার এটা করলে আমরা কত পাই? তাহলে এখানে পাই আর পাই কাটবে, r² আর r² কেটে যাবে, তাহলে 9/16 ইন্টু 100 যদি এটা করি তাহলে তাহলে 9 × 25/4। বক্রতলের যে ক্ষেত্রফল সেটা 56.25% বৃদ্ধি পেয়েছে। পরের যে প্রশ্নটা আছে সেখানে বলছে
যে x² প্লাস 7x প্লাস p ইকুয়ালস টু 0 সমীকরণের বীজোদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা হলে p এর মান নির্ণয় করো। তাহলে এখানে দুটি বীজদ্বয় বলেছে ক্রমিক অখণ্ড সংখ্যা, তো সেই ক্ষেত্রে আমরা ধরি, তাহলে ধরা যাক দুটি বীজ, একটা হচ্ছে কি n, আমরা অখণ্ড সংখ্যা, এবং পরেরটা হচ্ছে গিয়ে n+1, কারণ দুটি পরস্পর মানে দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার কথা এখানে বলা হয়েছে। তো এখানে যে সমীকরণটা রয়েছে x² প্লাস 7x প্লাস p ইকুয়ালস টু 0, এই সমীকরণ থেকে আমরা জানি যে এর মান যেটা আছে সেটা হচ্ছে 1, b এর মান হচ্ছে গিয়ে 7 এবং c এর মান হচ্ছে গিয়ে p। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটো যে বীজ রয়েছে সেই বীজের যে আমাদের যোগফল, সেই যোগফলটা সবসময় -b/a হবে, তাহলে -7/1 হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে -7, তাহলে এখান থেকে 2n + 1 হচ্ছে গিয়ে -7, তাহলে 2n হচ্ছে গিয়ে -8 আর n হচ্ছে গিয়ে -4। আর এখানে তাহলে n+1 যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে -4 + 1, তাহলে এটা হচ্ছে -3। তাহলে এখান থেকে যদি দুটি বীজের গুণফলের কথা আমরা দেখি, তাহলে n × n-1 প্লাস দুটি অখণ্ড সংখ্যা যে দুটো বীজ আমরা ধরেছিলাম সেই দুটির গুণফল যদি আমরা দেখি, তাহলে আমরা জানি সেটা c/a হয়, তাহলে সেটা p/1 অর্থাৎ p হবে। তাহলে এখানে p ইকুয়ালস টু কত হতে পারে, -4 × -3, তাহলে p হবে গিয়ে এখানে 12। ঠিক আছে, তাহলে এখানে p এর মান আমরা বার করলাম 12, এটা উত্তর। পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলছে যে x² প্লাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে যে সমীকরণের বীজ দুটি আলফা প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার তা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যে সমীকরণটা আমরা জানি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখানে যদি আমরা ধরে নিই যে দুটো বীজ আলফা এবং বিটা, এই আলফা এবং বিটা দুটো বীজ যদি হয়ে থাকে তাহলে আমরা জানি দুটো বীজের যে যোগফল হবে সেটা সবসময় -b/a হবে এবং দুটো বীজের যে গুণফল হবে সেটা কিন্তু c/a হবে। তাহলে এখানে আলফা প্লাস বিটা যেটা আমরা দেখছি সেটা হবে গিয়ে কত -b/a, তাহলে এখানে 3/a মানে 1, যেহেতু এখানে x² আছে কিছু নেই আগে, তাহলে -3/1, তাহলে সেটা হবে গিয়ে -3। একই রকমভাবে আলফা বিটার কথা যদি আমরা বলি তাহলে আমরা আলফা বিটা হচ্ছে গিয়ে c/a, সেখানে c হচ্ছে গিয়ে 4 এবং a হচ্ছে গিয়ে 1, তাহলে 4/1 মানে হচ্ছে গিয়ে 4। তাহলে দুটো বীজের যে যোগফল সেটা আমরা পেলাম গিয়ে -3 এবং দুটো বীজের যে গুণফল সেটা পেলাম হচ্ছে গিয়ে 4। যদি এটা পাই তাহলে সেখান থেকে এখানে যে দুটো কথা বলা হয়েছে অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, সেই দুটোর মান আমরা আগে বার করে ফেলবো। তাহলে আলফা প্লাস বিটা
এর যে হোল স্কোয়ার সেটা কত হবে না আলফা প্লাস বিটা আমরা দেখলাম -3 বেরিয়েছে, তাহলে -3 এর হোল স্কোয়ার করলে আমরা পাবো 9। এবং একই রকমভাবে আমরা আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার নির্ণয় করব, তাহলে আলফা মাইনাস বিটা এক্ষেত্রে কত হবে না আমরা এ মাইনাস বি যে হোল স্কোয়ারের ফর্মুলা রয়েছে সেটা আমরা ফেলবো, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমরা এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটার ভ্যালু আমরা এখানে জানি, যেটা কিনা -3 বেরিয়েছে। সে -3 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ বি আলফা বিটা সেটা কিন্তু আমাদের 4 বেরিয়েছে, তাহলে 4 ইন্টু 4, তাহলে এটা করলে আসছে 9 -4 ইন্টু 4, তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি না -7। তাহলে এই যদি হয়ে থাকে তাহলে এখানে যে আমাদের সমীকরণটা রয়েছে x² -9 7 x প্লাস 9 ইন্টু -7 ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি x² -2x -63 ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। পরে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের ধারক বাহুদ্বয় যথাক্রমে 6 মিটার ও 4 মিটার। সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ ধরে ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হয় তার ঘনফল ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি বা সমকোণ, এটা হচ্ছে গিয়ে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে বলেছে যে ত্রিভুজের সমকোণের ধারক বাহুদ্বয়, তাহলে সমকোণ ধারণ করে রেখেছে কে? এই লম্ব আর ভূমি। তাহলে বাহুর যথাক্রমে লম্ব আর ভূমি বলে দিয়েছে 4 মিটার ও 6 মিটার, তাহলে এটা 6 মিটার আর এটা 4 মিটার। সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ ধরে ঘোরালে, অর্থাৎ এই যে অতিভুজ রয়েছে এটাকে যদি আমি অক্ষ ধরে পুরো ঘোরাই তাহলে একটা শঙ্কু উৎপন্ন হবে। অর্থাৎ এটাকে যদি আমি এই দিক থেকে ঘুরিয়ে এটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে, এটা পরবর্তীকালে এই দিকে চলে আসবে, ফলে এটা কি হবে, শঙ্কু তৈরি হয়ে যাবে। তাহলে এই যে শঙ্কুটা তৈরি হয়ে যাবে, তাহলে এই শঙ্কুটা তৈরি হওয়ার পরে আমরা কি করতে পারি না এখানের এই শঙ্কুটার ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আমরা দেখি তাহলে সেটা কিন্তু আমাদের 4 মিটারই থাকবে, উচ্চতা আমাদের 6 মিটারই থাকবে। তাহলে এই যে এখানে সমকোণী ত্রিভুজের যে ঘোরানোর পরে যে শঙ্কুটা তৈরি হলো সেই শঙ্কুটার ঘনফল কত হবে, অর্থাৎ শঙ্কুটার আয়তন কত হবে, তাহলে শঙ্কুটির আয়তন হবে কত 1/3 পাই r²h। 1/3 পাই এর ভ্যালু আমি 22/7 লিখলাম, আর এখানে 4 বলে দিয়েছে তাহলে 16, এবং h কিন্তু এই ক্ষেত্রে 6 মিটারই থাকবে, তাহলে 6, তাহলে এখানে 3 আর এখানে 6 কাটবে, আর কিছু যাবে না। তাহলে এটা যদি আমরা করি আমরা কত পাবো, 22 ইন্টু 16 ইন্টু 2, হ্যাঁ, তাহলে এটা কত পাই 16 × 32 আর 22, তাহলে প্রায় 100, তাহলে 100.57 মিটার কিউব বা ঘন মিটার। এবং এর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে উৎপন্ন শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল
পাই আর এল যদি হয়ে থাকে তাহলে এখানের পাই ইন্টু আর ইন্টু আমাদের এই ক্ষেত্রে এখানের যে এলটা রয়েছে সেটা আমরা সহজেই পেতে পারি, কারণ আমরা এখানে ভূমি জানি এবং উচ্চতা জানি। তাহলে এখান থেকে এল আমরা বার করব কি করে, না পিথাগোরাসের সূত্র থেকেই। পিথাগোরাসের সূত্র থেকে পাই এখানে যদি এটাকে আমরা এল ধরে নিই তির্যক উচ্চতাটাকে, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে এখানে 36 প্লাস 16। তাহলে এল স্কোয়ারের মান আমরা পেলাম 52, যেখান থেকে আমরা এল এর মান পেলাম √52। তাহলে এখন এল এর মান আমরা পেয়ে গেছি √52, তাহলে এটা হবে গিয়ে √52। আর এর মান আমরা দেখেছিলাম এখানে পেয়েছিলাম 4, তাহলে আর এর মান হবে গিয়ে 4 এবং এটা হবে গিয়ে √52। তাহলে 4√52 পাই, এটা হচ্ছে গিয়ে এর যে শঙ্কুটা রয়েছে এই শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল। এরপর বলছে যে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয় ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হয় তবে নিরেট চোঙের উচ্চতা কত হবে? এরকমই একটি অঙ্ক আমরা এর আগেও করেছি। তো একটা নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর কথা বলা হয়েছে। এই শঙ্কুটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করা হয়েছে। উভয় ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অর্থাৎ যদি ধরে নিই যে শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা যদি স্মল আর হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে কিন্তু চোঙের যে ব্যাসার্ধ সেটাও আমাদের স্মল আরই হবে। আর শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে শঙ্কুর যে উচ্চতাটা রয়েছে সেটা 15 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে নিরেট চোঙের ক্ষেত্রে এর উচ্চতা কত হবে সেটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে আমরা যদি ধরে নিই নিরেট চোঙের উচ্চতা h, তাহলে h এর মান আমাদের কিন্তু বার করতে হবে। তো ধরে নিই যে চোঙের উচ্চতা h এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়ালস টু চোঙের ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়ালস টু কত হবে না, আর আমাদের শঙ্কুর যে উচ্চতাটা সেটা কিন্তু বলে দিয়েছে 15, তাহলে শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার। তাহলে বলে দিয়েছে যে লম্ব বৃত্তাকার শঙ্কু গলিয়ে একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, অর্থাৎ এই যে শঙ্কুটার যে আয়তন ছিল সেই আয়তনটাকেই গলিয়ে একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে আমরা ধরে নিই যে দুক্ষেত্রেই এখানে শঙ্কু আর চোঙের যে আয়তন সেই দুটো এক। যদি সমান হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে শঙ্কুর যে আয়তন 1/3 পাই আর স্কোয়ার h ইকুয়ালস টু কী হবে, এখানে যে চোঙের যে আয়তন সেটা অর্থাৎ পাই আর স্কোয়ার h। এবার এই ক্ষেত্রে আমাদের চোঙের ক্ষেত্রে আমরা জানি চোঙ আর এখানের যে শঙ্কু আছে সেই শঙ্কু আর চোঙের কিন্তু ব্যাসার্ধ যেটা আছে সেটা কিন্তু সমান।
তো যদি সমান হয়ে গিয়ে থাকে তাহলে আমরা দুটোকেই আর স্কোয়ার বলতে পারি এবং দুটো কিন্তু এখানেই কেটে যাবে। তাহলে আমরা এইচ অর্থাৎ শঙ্কুর ক্ষেত্রে আমাদের উচ্চতা হচ্ছে কি 15 সেন্টিমিটার। তাহলে এই 15 ইকুয়ালস টু এখানে পাই আর এইচ, যেটা আমরা জানি না এবং আমাদের বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাই আর পাইও কেটে যাবে। তাহলে এখানে আমরা এইচ এর মান কত পাবো? 15/3 ইকুয়ালস টু এইচ। তাহলে কত পাবো? 5 হচ্ছে কি আমাদের উচ্চতা। তাহলে এখানের এই যে শঙ্কুটা, আমাদের যে চোঙটা তৈরি হবে, সেই চোঙের যে উচ্চতাটা সেটা আমরা দেখব কত না 5 সেন্টিমিটার। এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে যে নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 ও 5000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর নিবেদিতা ব্যবসায় আরও 4000 টাকা এবং উমা 1000 টাকা তুলে নিল। 1 বছরে যদি 6175 এত টাকা যদি লাভ হয় তাহলে কে কত লভ্যাংশ পাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব না, আমরা প্রথমে 1 মাসে নিবেদিতার আর উমার মূলধন আগে আমরা বার করব। তাহলে প্রথম মাসে নিবেদিতার মূলধন কত হবে? 3000 টাকা নিয়ে ও ব্যবসা শুরু করে, যেটা 6 মাস সে চালায়। ঠিক আছে, 6 মাস পরে কি করলো? নিবেদিতা ব্যবসায় আরও 4000 টাকা দিল। তো ব্যবসায় আরও 4000 টাকা দিল, ছিল 3000, আরও 4000 টাকা দিল। তাহলে আরও 4000 টাকা দিল 3000-এর সাথে, এবং এটা চললো কত না আরও 6 মাস, অর্থাৎ 1 বছর। ঠিক আছে, তাহলে এত টাকা। এটা করলে আমরা কত পাই? এখানে 18,000 প্লাস 7,000 6 এত টাকা। তাহলে এটা করলে আমরা পাই হচ্ছে গিয়ে 60,000 টাকা। ঠিক আছে, একই রকমভাবে 1 মাসে উমার মূলধন কত হবে না 5,000। এটা 6 মাসের জন্য ছিল, এবং 6 মাস পরে উমা কি করেছে? 1000 টাকা কিন্তু তুলে নিয়েছে। তাহলে এখানে কি হবে? 5000 টাকা তার ছিল, সেখান থেকে 1000 টাকা সে তুলে নিল, আমরা বিয়োগ করে দিলাম, এবং সেটা পরবর্তী 6 মাস চলে। তাহলে এত টাকা। তাহলে এখান থেকে আমরা কত পাবো না 54,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা নিবেদিতা আর উমার মূলধনের অনুপাত এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে নিবেদিতার মূলধন ইজ টু উমার মূলধন কত হবে না এখানে 60,000 ইজ টু 54,000। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 10:9। এবার এখান থেকে নিবেদিতার মূলধনের যে আনুপাতিক ভাগাহার সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে নিবেদিতার লাভ হয় কত
নিবেদিতার যে মূলধনের আনুপাতিক ভাগহার সেটা তাহলে কত হবে, তার ছিল 10, তাহলে 10 প্লাস 10 যোগ 9 এটা। আর মোট যে লাভ হয়েছে বছর শেষে সেটা কত, 6175 টাকা। তাহলে ইন্টু কী হবে, 6175 টাকা হয়ে যাবে। তাহলে এটা করলে আমরা কত পাই, 6175, এটা কাটলে আমরা পাবো 3250 টাকা। এবং একই রকমভাবে উমার লাভ হয় কত, যোগ 9, 6175 টাকা। তাহলে 9 ভাগ 19 গুণ 6175 টাকা। এটা করলে আমরা কত পাবো, 2925 টাকা। ঠিক আছে, তাহলে বছর শেষে কি হলো না, বছর শেষে যে লভ্যাংশের কথা বলেছে, তাহলে সেই লভ্যাংশ নিবেদিতা পায় 3250 টাকা এবং উমা পায় 2925 টাকা। এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে টাকা লগ্নি করে। লাভের 5% সমাজসেবায় খরচ করার পর এ এর লাভের পরিমাণ 8550 টাকা হলে ওই ব্যবসায় লাভের পরিমাণ কত ছিল। তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিই মোট লাভ ইকুয়ালস টু x টাকা। ঠিক আছে, সমাজসেবায় কত খরচ হয়, সমাজসেবায় খরচ হয় x এর 50%, তাহলে সেখানে দাঁড়াচ্ছে x/20 এত টাকা। আচ্ছা, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকবে অর্থাৎ বাকি লাভ সেটা কত, বাকি লাভ আমরা পাবো মোট আমরা x ধরেছিলাম এবং সেখান থেকে সমাজসেবায় যেটা খরচ হয় সেটা বাদ দিলেই আমরা পেয়ে যাব। তো আমরা পাচ্ছি এখানে 19x/20। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এখানে যে বাকি লাভ যেটা হয়েছে সেইটা ইন্টু 3/5 অর্থাৎ এর যে আনুপাতিক ভাগ হার সেইটা ইকুয়ালস টু 8550 টাকা। কারণ 8550 টাকা বলেছে এর লাভের পরিমাণ, তো এটাই তার লাভের পরিমাণ। তো এখান থেকে কি হবে না 19x/20 50। এবার এখান থেকে যদি আমরা x এর মান বার করার চেষ্টা করি তাহলে আমরা পাবো কত 8550 ইন্টু 5/3 ইন্টু 20/19 এবং এটা সব কাটলে আমরা পাবো শেষে 15,000 টাকা। তাহলে এখানের মোট লাভ কত হবে, মোট লাভ হবে 15,000 টাকা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। এবং তোমাদের সেকেন্ড সামেটিভের এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায় ভিত্তিক যদি তোমাদের কোনো ভিডিও সলিউশন লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করো শিখনী লার্নিং অ্যাপে।